একজন চশমাওয়ালা ম্যাম পাইলাম। তো আপনার নাম কি? কি করেন আপনি? কি নাম? স্মাইল। এটা কে জানেন? এটা হচ্ছে আমার না, পরিচয়টা করে দেই, পরিচয় করে দেই। এটা মূলত রোস্ট, একটু রোস্ট, ও রোস্ট, এগুলা সব রোস্টের আইটেম। বিবাহ বা বিয়ে হলো একটি প্রচলিত সামাজিক বন্ধন। শেষ বিকেলে বিয়ের মণ্ডপ সাজাতে ব্যস্ত ওরা। কিভাবে আরো সৌন্দর্য তোলা যায় এই বিয়ের মণ্ডপ, আর আমি ব্যস্ত ভিডিও করতে। বিয়ে উপলক্ষে বাড়ির উঠানের পর বাড়ির দরজাও ঝাড়বাতি মরিচবাতি দিয়ে সাজানো হলো বিয়ের 2 দিন আগেই। আমি যখন ভিডিও ধারণ করতেছিলাম তখনই আমার ক্যামেরার সামনে পড়ল সুরঞ্জিত কাকুর ছেলে শোলক ও তপুদার ছেলে সহ অন্য বাচ্চারা। বাচ্চা থেকে বুড়ো গ্রামের সবাই কাজে ব্যস্ত। এদিকে রান্না বান্না চলতে আছে। এটা ভিডিও তো একটা ভিডিও না, একটা স্মৃতি যে কি রান্না হবে। এটা কি? এটা হচ্ছে খাসির মাংস। বলে কাজের পোলা, যে 103 গায়ে জ্বর নিয়ে সে কাজ করতে আছে। মূলত বিয়ের মণ্ডপ সাজাইতেছে। সবাই যে এরকম একটু স্মার্ট, কাজও সে স্মার্ট। সে দেখা যাচ্ছে যে সবার আগেই দেখা যাচ্ছে যে কোনো কাজ করতে পারদর্শী। আর এই যে কাজ করতেছে ফেসবুকে লাইভে যাওয়ার চেষ্টায়। বিদ্যুৎ না থাকার কারণে জেনারেটর স্টার্ট দেওয়ার পরে যারা ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা পায়, আবার ক্যামেরার সামনে পড়ার পর মুস্কি হাসি দেয়, এ তো মুস্কি হাসি নয়, ছেলে মানুষের কলিজা ধরে টান মারে। নান্টুদাকে দেখা গেল চেয়ার টেবিল ঠিক করতে। লোডশেডিং এর পরে বিদ্যুৎ আসার পর জেনারেটর ও বন্ধ করার পরে মনে হলো দ্বিগুণ আলোয় আলোকিত করতে লাগলো বাড়ির উঠান, দরজা সহ এই বিয়ে বাড়ির গেট। এই বিয়েতে বরযাত্রী হিসেবে যারা আসবে তাদের জন্য মিষ্টি, আপেল, নিমকি ইত্যাদি প্যাক করা হইতেছে। আর কিছু সময় পর এই বিয়ের মণ্ডপেই ঠাকুরের মন্ত্রপাঠের মাধ্যমে পিতা তাহার স্নেহের কন্যাকে অন্য এক অজানা পরিবেশে বিদায় জানাবে ঠাকুর মশাইয়ের মন্ত্রপাঠের মাধ্যমে, অর্থাৎ কন্যাদান করবে। মূলত বিয়ের অনুষ্ঠানের প্রথম বরের সঙ্গে যারা আসে, অর্থাৎ বরযাত্রী যারা আসে, তাদের খাওয়া দাওয়া আগে হয়। পরে এলাকাবাসী বা গ্রামবাসীর খাওয়া দাওয়া হয়। আর এই বিয়েতে হলো উল্টো। আগে ভাগে এলাকাবাসী বা গ্রামবাসী খাওয়া দাওয়া করতেছে। কারণ আছে, কারণ হলো বিয়ের লগ্ন হলো রাত 2টারও পর, আর বরের বাড়িও একটু দূরে, অর্থাৎ বরিশাল চরমোনাইতে বরের বাড়ি। এই বিয়ে বাড়ি থেকে 44 কিলোমিটার দূরে অবস্থিত নদীপথে।
রাত 2টায় বিয়ের লগ্ন, এজন্য তারা একটু দেরি করে রওনা দিয়েছে। আর এলাকার মানুষও তাদের জন্য কত সময় অপেক্ষায় থাকবে, এই জন্য এলাকার মানুষ খেতে বসে গিয়েছে। কিছু করার নেই, বরযাত্রী পৌঁছাতে মনে হয় রাত 11টা বাজবে। নতুন বিয়ের ফুল ফুটিছে, উঠালি বা খালি মনে আশা কোনে নতুন বিয়ের ফুল ফুটিছে। এই বিয়ে হলো আমার দৃষ্টিতে অনেকদিন পরে অনেক আত্মীয় স্বজন একত্রিত করার মাধ্যম। বিয়েতে দেখা যায় 8-10 বছর কারো সাথে কথা নাই, দেখা নাই, ব্যস্ততম কর্মজীবনের কারণে তার সাথে দেখা হয়, কথা হয়, ভাব বিনিময় হয়। গিয়েছিলাম দুষ্টুমি করার জন্য, সম্পর্কে যেহেতু হয় আমার বৌদি। একটা বিষয় লক্ষ্য করলাম, জয়ের মার মধ্যে আগের সেই আনন্দ চঞ্চলতা কিছুই নেই আগের মতো। জয়ের সঙ্গে বন্ধু বা ওর সঙ্গে পোলাপাইন সবাই বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত কাজকর্ম করিতেছে এবং খাওয়া পরিবেশন নাচ গান আনন্দ ফুর্তি করতেছে এই বিয়ে উপলক্ষে। ও থাকলে তো এগুলো সবাই করত, ও যে নেই আমাদের মাঝে, ও তো না ফেরার দেশে চলে গেছে অল্প কিছুদিন আগেই। এইদিকে আবার আমার মাইক্রোফোন ক্যামেরার লাইন থেকে সরে রয়েছে, বুঝি নাই। যখন ভিডিও এডিটিং করতে বসলাম তখনই বুঝলাম যে যতই চিল্লা পাল্লা করলাম আমার তো ভয়েস হয় নাই, ভয়েস নেয় নাই, আমার কথা নেয় নাই। এই জন্য ভিডিও এডিটিং করতে বসার পর কষ্ট করে আবার ভয়েস দিতে হইল। হঠাৎ করেই এই ভাইয়ের সাথে আমার দেখা, তাকে যেন কোথায় দেখছি। হ্যাঁ, মনে পড়লো, তার ব্যবসা প্রতিষ্ঠান আছে ভোলার ইলিশায়, তার সঙ্গে একটু ভাব বিনিময় করলাম। এইদিকে আবার বিটি পিসিকে দেখলাম ডিসিপ্লিনের দায়িত্বে। অন্তরের সঙ্গে একটু দুষ্টমি, মাঝপথে বিথি। এই জায়গায় মাধুরী সহ মাধুরী দুলাভাই ও অন্যরা বসছে একই টেবিলে, তাদেরকে পরিবেশনের দায়িত্বে দুর্জয়। ইসরে ক্যামেরা দেখে লজ্জায় লাল হয়ে মুখ লুকাইতেছে। নতুন বিয়ের ফুল ফুটিছে, এই বিয়েতে দেখা যায় বরযাত্রী আসার আগেই খাওয়া দাওয়ার পর্ব শেষ। আবার পিসাতো বোনকে দেখা যায় ফেসবুক পেজ থেকে লাইভ করতে। ক্যামেরাম্যান ফটোশুট করতেছে তার ভিডিওর জন্য, তার মাঝেই কনেকে আমিও আমার ভিডিওর জন্য ক্যামেরাবন্দি করলাম। বর আসবে, বরকে বরণ করবে, এই অপেক্ষায় তারা। আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা। তুমি একটা দিলা বরকে বরণ করার জন্য ধান, দুবরা, ফুল, মিষ্টি, শরবত জল, ট্যাং জল ইত্যাদি নিয়ে হাসি মুখে
দাঁড়িয়ে আছে, কখন আসবে বর। দিয়ে তোমার কাজল রাখবো আজ সারা দিনটা তুমি বৃষ্টি প্রাচীন কাল থেকেই এই নিয়ম নীতি মেনে হয় হিন্দুদের বিবাহ। তুমি বৃষ্টি মূলত অগ্নিদেব, সূর্যদেব, ব্রহ্মদেব, বিষ্ণুদেব ও আরো অনেক দেবদেবতার মন্ত্র পাঠের মাধ্যমে মধ্য দিয়ে হয় হিন্দু বিবাহ। এটা কোনো কথা? এত এত কষ্ট করে 2-3 ঘন্টা সময় ধরে মেকআপ করে যদি বারে বারে টিস্যু দিয়ে মুছতে হয় এই মেকআপ করা চেহারা, আর কত সময় লাগবে বর আসতে? প্রায় দাঁড়িয়ে তো আছি 1 ঘন্টারও বেশি সময় ধরে। ফুল ফুটিছে এই গোপিয়ালি রে, এই গোদুলালি রে, এই গোপিয়ালি রে। এবং আরো অনেক অনেক নিয়ম কানুন মেনে হয় এই বিবাহ। নীলে নীলে বাঁধে বাসা অজানা ব্যথা অধরা তারাগুলো কাঁদে বেদনায় খেয়ালি তুমি কোথায় না 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 দে রে রা রে না না দে রে রা রে না না দে রে আর এইসব নিয়ম কানুন মানার কারণেই হিন্দুদের ডিভোর্সের সংখ্যা কম অন্যান্য ধর্ম থেকে। আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে যদি জানতে। অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। গরম আর ঘামে মেকআপ করে লাভ হলো কি? মেকআপ একেবারে ধুয়ে মুছে শেষ। ভালোবাসা না কি করে তোকে বল। বরের সঙ্গে ভাই ব্রাদার আসবে, সম্পর্কে আমাদের ব্যয় হবে। তাদের সঙ্গে চোখে চোখ রেখে শুভ দৃষ্টি হবে, প্রেম হবে, চোখের ইশারায় মন দেওয়া নেওয়া হবে। যদি মেকআপেই ধুয়ে যায় তাহলে কি তারা আমাদের পছন্দ করবে? তারা বুঝে না, তারা এত লেট করে কেন? খাবে খাবে খায় না। অপেক্ষার প্রহর শেষে বর আসলো কনের বাড়ির বিয়ের গেটের সামনে। আর যারা বরকে রিসিভ করবে তাদের কার্যক্রম শুরু করে দিল, অর্থাৎ ধান, দুবরা, ফুল, জল, মিষ্টি ও ধর্মীয় নিয়ম কানুন আরম্ভ করে দিল।
আমার বললে নতুন জামাইকে আপ্যায়ন করার পর এখন বাসার ভিতরে নেওয়ার প্রক্রিয়া চলতেছে। নতুন বিয়ের ফুল ফুটিছে, উঠালি বা খালি মনে আশা কোনে নতুন বিয়ের ফুল ফুটিছে। আশ্বিন ফাগুন মাসে কোনার ঘাটে নতুন বিয়ের ফুল ফুটিছে, উঠালি বা খালি মনে আশা কোনে নতুন বিয়ের ফুল ফুটিছে। এই গো পিয়ালি রে, এই গো দুলালি রে, এই গো পিয়ালি রে, এই গো দুলালি রে। আশ্বিন ফাগুন মাসে কোনার ঘাটে নতুন বিয়ের ফুল ফুটিছে। বরের সঙ্গে যারা আসলো তারা বাড়িতে প্রবেশ করলো, অর্থাৎ বরযাত্রী কনের বাড়িতে প্রবেশ করলো। তো বরযাত্রী আসার পরে এখন খাওয়া দাওয়ার প্রক্রিয়া চলবে। মূলত খাওয়া দাওয়ার পর্ব চলতে আছে। খাওয়া দাওয়ার পর্বে আছে জুস, ট্যাং, তারপরে আছে তারপরে মিষ্টি, দুইটা মিষ্টি, একটা আপেল, তারপরে খেজুর, নিমকি, এগুলা দেখা যায় খাওয়ার পর্বে। অনেক মূল পর্বই এখন আরম্ভ হবে। এইমাত্র বরযাত্রী আসার পরে তারা খাবে, তারপরে বিয়ের মঞ্চে বসবে, বিয়ের মণ্ডপে বসবে। তো খাওয়ানো হবে। ভাই আমার সামনে দিয়ে আপনি সরেন, আপনি সরেন। ভাই আমাকে আমি বিয়ে থেকে মেয়ে বলে করুন কেমন
পাশে মূলত বিয়ের কার্যক্রম চলতেছে আর এই সাইড দিয়ে খাওয়া দাওয়া চলতেছে। এই যে এই সাইডে মূলত খাওয়া দাওয়া চলে বরযাত্রীদের। তো আমার এক ভাবি, হাই, সবাই স্পেশাল আমার। তো তারা বিয়ে পরিদর্শন করতে আছে, দেখতে আছে, আবার এনজয় করতে আছে, সব একসঙ্গে করতে আছে একটা নিরিবিলি জায়গায় বৈশা, যেই জায়গায় বসলে সবকিছু দেখা যায় ওইরকম একটা জায়গায় বৈশা দেখতেছে। কাম টু পয়েন্ট। তো দোনো যা, তারপরে মেয়ে, আমার বৌদি, তারপর ভাইস্তি, তারপরে কাকি, তিনা সবাই আর কি, আমরা সবাই নিজেরা প্রতিবেশী বৈশা আছি। আর এই পাশে বিয়ের কার্যক্রম চলতে আছে। সে যে একটা কাজের পোলা, এটা বুঝে যায়। 103 গায়ে জ্বর। এখন স্বাস্থ্যের অবস্থা কি? জ্বর আছে গায়ে? কি গো? আচ্ছা, নাইস। হ্যাঁ, বরের পাও ধোয়াইতেছে, সামাজিক নিয়ম। ফেস টু কাম। এটা কোনো স্মেল হলো? এটা হচ্ছে আপ ডাউন লাগো না, হয়েছে? এই আপনার নাম কি? মেঘনা। কি করেন? ওই তো আমাকে বোন, আমাকে ভাগ্নি, আমাকে ভাগ্নি না? হ্যাঁ, চিনার উপায় নাই। এখনো যদি ডলার হয় তাহলে দেখা গেছে যে 3 কেজি ব্যাগ ভরবো আর কি, 3 কেজি সামান্য পলিথিন না ভরবো। তো বিয়ে এরকম একটা জিনিস যে আত্মীয় স্বজন সবাই একসাথে হয়ে যায় যখন বিয়ের মতো প্রোগ্রাম হয় আর একটা সামাজিক বন্ধনে আমরা আবদ্ধ হই, তখনই দেখা যায় অনেক আত্মীয় স্বজন দেখা যায় অনেকদিন পর্যন্ত দেখি না, তাদেরকেও দেখা যায় এই বিয়ের অনুষ্ঠানে। আর এটা তো মণ্ডপ বিয়ের, এই জায়গায় দেখা যায় যে একটা জীবনের সঙ্গে আরেকটা জীবন একত্রিত হয়ে যাব। আর এখনো মূলত খাওয়া দাওয়ার পর্ব চলতেছে। এখন যারা দাওয়াত হওয়ার দায়িত্ব ছিল তারা খাইতেছে। একজন চশমাওয়ালা ম্যাম পাইলাম। তো আপনার নাম কি আপু? কি করেন আপনি? কি নাম? চন্দ্রিমা না? আরে লাইটটা তো আলো করতেছে। তো কি করেন আপনি? ইউনিভার্সিটিতে বিবিএ করতেছি। বিবিএ করতেছেন? কোন কলেজ? ইউনিভার্সিটি গোলবাড়ি। এটা কোন জায়গায়?
বরিশালে। আবার বলেন তো বরিশালে। এই কি কলেজের নামটা? ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ। ও আচ্ছা। তো এই যে বর আপনার কি লাগে? মামা। মামা। আপন মামা না একটু মার মৌসাতো ভাই। মার মশাতো ভাই। তো উনি আছে বরযাত্রী হিসেবে এই বিয়েতে। তো ভালো থাকে না, এনজয় করেন। মূলত যারা দাওয়াত হওয়ার দায়িত্বে ছিল কর্মকর্তা তারা খাইতেছে এখন। আমি বৃহস্পতিবারে আমি রবিবার আর বৃহস্পতিবার মানি আর কি, এই আর কি, ঠিক আছে। তো স্বাদ কেমন লাগতেছে আর কি, খাওয়া কেমন লাগতেছে, স্বাদ কেমন হয়েছে? অনেক ভালো। তো মনে হয় যে মিহির অসুস্থ। আর মিহির তো আগে পরে আপনারা অনেক ভিডিওতে দেখছেন। এই আর এই যে নয়নে দেওয়ার দায়িত্বে আছে, প্রথমে খাইছে, এখন দেওয়ার দায়িত্বে আছে নয়ন। তো নয়ন মনে হয় যে ভিডিও পছন্দ করে না, এরকম একটা ইয়ে করলো যে ভিডিও তার পছন্দ হয় না, লাইক হয় না। এলাকাবাসী খাওয়া দাওয়া করার পর, বরযাত্রী আসার পর, বরযাত্রীও খাওয়া দাওয়া করার পর এই বিয়েতে সুন্দরী মাইয়ারা ঝাক্কাস ভাবে নাচলো অনেক সময় ধরে। যেই নাচ আমি আমার ফেসবুক পেজে লাইভ করছি, সেই নাচ দেখতে পারবেন আপনারা আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসলে। Ami andare bella lei poi na tundi da sai di sami andare na per vedere cosa tan gundra sai na sai ni ke tate ni ke tate engan bori kira kundra sai ni takka para busu tate para me karte sakira kira sai mulle nare sangare yandi। অবশেষে বিয়ের পরের দিন সকালে কনে বিদায় পর্ব। বন্ধুরা, এই ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর একটা লাইক প্লিজ। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। আর যখনই সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন। আর আমি যখনই একটা ভিডিও দেব তখনই সর্বপ্রথম আপনি দেখতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। শ্রীপুর ঘাট করবে এখন লঞ্চ। আর একটা বিষয় হচ্ছে, মনে করেন আপনি যদি রোগীর কথা বলেন তাহলে সেদিনকার আমি হাসপাতাল গেছি। হাসপাতাল যাওয়ার পরে মনে করেন 6টা বাচ্চা ছিল, আমার বাচ্চা সব 6টা বাচ্চা ছিল। 6টা বাচ্চা ডাক্তার আসছে, ডাক্তার আইসা দেখার পরে বলতেছে ইমার্জেন্সি বরিশাল নেওয়া লাগবে। তো ভাইয়া কি বরিশাল দিতেছেন না? আমি বরিশাল যাই। বরিশাল যান। বরিশাল কোথায় যাবেন? বরিশাল নলছিটি যাবো। নলছিটি যাবেন। তো আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে যে ভোলা সদর দিয়া গ্যারাট বাজারের বুক পাশে। গ্যারাট বাজারের বুক পাশে। এই রোডে যদি ব্রিজ হয় কেমন হবে মনে করেন? আমাদের জন্য সাধারণ মানুষের জন্য অত্যন্ত খুব একটা ভালো হইব। এমনি আমাদের যাতায়াত করতে এমনি অনেক সময় অনেক কষ্ট হয়, যেমন রোগী নিয়ে হয়তো বা যে কোনো একটা কাগজপত্রের জন্য। ব্যাটারিটা কিনছি, তো অন্য একটা দোকানে চাইছে 2450 আর এই দোকান থেকে নিলাম 1250। উনি কি লাভ করে নাই? আছে পরিবহন পার্সেল ও কুরিয়ার সার্ভিস, দক্ষিণ আলেকান্দা সড়কে অবস্থিত। বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি যেতে আসছি বাংলাদেশের দ্বীপ জেলা ভোলা থেকে লঞ্চ দিয়ে তেতুলিয়া নদীর উপর দিয়ে যেতে আসি বরিশাল।
লঞ্চের সামনে বসে নদীর পাড়ের গ্রামগুলো দেখতে ভালোই লাগে। আমার কাছে তো ভালো লাগবেই, কারণ লঞ্চের সামনে বসলে শীতল বাতাস পাওয়া যায়, যেই বাতাস লঞ্চ ভ্রমণকে আরো বেশি আনন্দদায়ক করে তোলে। এখন লঞ্চ শ্রীপুর ঘাটে ঘাট করবে। এই লঞ্চগুলো ভোলার ভেদুরিয়া লঞ্চ ঘাট থেকে ছেড়ে এসে ভোলার ভেদুরিয়া ফেরিঘাট ঘাট করে, তারপর এই শ্রীপুর ঘাট করবে। লঞ্চ যাইতেছে। ঘাট করবে শ্রীপুর ঘাট করবে এখন লঞ্চ। শ্রীপুর এটা মেহেন্দিগঞ্জের একটা ইউনিয়ন, শ্রীপুর ইউনিয়ন বরিশাল জেলার অন্তর্গত মেহেন্দিগঞ্জ উপজেলা। দেখা যায় শ্রীপুর থেকে ঘাট ত্যাগ করতেছে। মূলত এই জায়গায় লঞ্চ ঘাট করে, যারা নামার দরকার নামে, আবার যারা ওঠার দরকার ওঠে। এই জায়গায় আর লেট করে না, এই ঘাটটা এরকম। আবার বরিশালের লাহারাট ঘাট করে চলে যাবে বরিশাল লঞ্চ ঘাট বা বরিশাল সদর ঘাটে। তো এটা মূলত শ্রীপুর ঘাট। আর এই ঘাট দিয়া ঘাটে ঘাট করলো, এখন লোক নামাইলো উঠাইলো আবার যাইতেছে। এই যে যাইতে আছে শ্রীপুর ঘাট থেকে। মূলত এই রোডটা হচ্ছে যে পটুয়াখালী লালমোহন গলাচিপা যে রোড, এই রোডটা হচ্ছে ওই রোড। এটা দেখা যাচ্ছে যে আমরা যাবো পশ্চিম দিকে, আর যারা ঢাকা থেকে পটুয়াখালী বা গলাচিপা তারপরে কালাইয়া ভোলা টোলা যায়, তারা এই দক্ষিণ দিকে যায়। আর আমরা যাইতেছি পশ্চিম দিকে। আমি লঞ্চের সামনে বরিশাল ধারণ করতেছি। ভোলা থেকে বরিশালের যে বিভাগীয় অফিস, কর অফিস আর নির্বাচন অফিসে আমার কাজ আছে, এই জন্য যাইতেছি ভোলা থেকে। আর ওই জার্নিটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টায় আছি। কোন জায়গায় কত টাকা ভাড়া বা কত টাকা নিতেছে, ভাড়া বেশি নিতেছে না কম নিতেছে না, কত সময় লাগতেছে, কিভাবে গেলাম, এই বিষয়টাই আমি তুলে ধরার চেষ্টা করতেছি। তো নদীতে একটু ঢেউ অনুভব করা যেতেছে। আর যে বলতে আসছে বর্ষাকালের নদী, মূলত বিরোধ থাকে যখন শ্রীপুর পার হয়, তখন নদী বাতাসও বাইরে থাকে। চারোদিকে নদী আর কি, চারোদিকে যাওয়া যায়। উত্তরে আর মেহেন্দিগঞ্জ বা ঢাকার যে লঞ্চগুলো ঢাকার পথে যারা যায় তারা উত্তর দিকে যায়, আবার যারা বরিশাল যায় তারা পশ্চিম দিকে যায়, আবার যারা পটুয়াখালী কালাইয়া তারপরে লালমোহন ভোলার লালমোহন যায় তারা এই দক্ষিণ দিকে যায়। আর ভোলা পিছনে রেখে যাইতেছি ভোলা পূর্ব দিকে বরিশালের, আর আমরা যাইতেছি পশ্চিম দিকে। এখন এই যে নদী পার হওয়ার পরে নদীতে ঢেউ। ভোলার ভেদুরিয়া লঞ্চঘাট থেকে জনপ্রতি ভাড়া দ্বিতীয় তলায় 150 টাকা আর নিচতলায় ভাড়া 120 টাকা। বরিশাল টু ভেদুরিয়া লঞ্চঘাট পর্যন্ত জনপ্রতি। আর আমি আমার মতো করে ভিডিও ধারণ করতেছি। এই যে অনেকেই বসছে সামনে। দেখা যায় তারা
তারাও নিচে নেবে। ঘূর্ণির মতো অবস্থা আর কি, লঞ্চ কাঁপতেছে। লঞ্চ যখন ঢেউ আসে লঞ্চ উপরের দিকে ওঠে, আবার যখন ঢেউ নামে তখন নিচে নামতে আসে। তো এই ভাই পড়ে যাবে, এরকম একটা অবস্থা। তো বর্ষাকাল তো দেখা যাচ্ছে যে বর্ষা প্রতিদিনই বৃষ্টি হয়, আজকে বৃষ্টি হয় না। এখন দেখা যাচ্ছে যে রোদ উঠছে, রোদের তাপ তেমন বেশিও না কমও না। আর আমি লঞ্চে উঠেছি ভোলার ভেদুরিয়া ফেরিঘাট থেকে, নামবো লাহারাট। ভেদুরিয়া ফেরিঘাট থেকে 80 টাকা জনপ্রতি ভাড়া লাহারাট পর্যন্ত। লঞ্চে বাদাম, তারপরে চা নাস্তা, ভাতও পাওয়া যায় লঞ্চের পিছনে ক্যান্টিন গুলায়। তো লঞ্চের সামনে বসার কারণ হচ্ছে যে এই দিক থেকে লঞ্চের সামনে বসলে চারপাশটা ভালো দেখা যায়, আবার ভিডিও ধারণ করতেও ভালো হয়। এই জন্যই মূলত সামনে বসছি। আর সামনে বসলে দেখা যায় যে লঞ্চ যখন চলে, লঞ্চ যখন সামনের দিকে অগ্রসর হয় তখন একটা শীতল বাতাস পাওয়া যায়, ওই বাতাসটাও ভালো লাগতেছে। এই জন্যই সামনে বসা। আমার মতো অনেকেই বসছে সামনে। তো ভাইয়া কি বরিশাল দিতেছেন না? আমি বরিশাল যাই। বরিশাল যান। বরিশাল কোথায় যাবেন? বরিশাল নলছিটি যাবো। নলছিটি যাবেন। তো আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে যে ভোলা সদর দিয়া গিঙ্গারাট বাজারের পূব পাশে। গিঙ্গারাট বাজারের পূব পাশে। এই রোডে যদি ব্রিজ হয় কেমন হবে মনে করেন? আমাদের জন্য সাধারণ মানুষের জন্য অত্যন্ত খুব একটা ভালো হইব। এমনি আমাদের যাতায়াত করতে এমনি অনেক সময় অনেক কষ্ট হয়, যেমন রোগী নিয়ে হয়তো বা যে কোনো একটা কাগজপত্রের জন্য যাতায়াত করতে খুব মানে আমাদের বিপজ্জনক, আশঙ্কার ভিতরে কষ্ট হয় আর কি। খুবই কষ্ট। দেখা যাচ্ছে যে একটা মোটরসাইকেল নিয়ে যদি যাই তাহলে মনে করেন এখান থেকে গাড়ি উড়ান লাগে, ওখানে টাকা দেওয়া লাগে, এই গাড়ি নামাম এখানে টাকা দেওয়া লাগে, মানে পদে পদে আমাদের ভাড়া নিতে হয়। তো আমাদের সবারই প্রত্যাশা এই একটা ব্রিজ হোক, একটা ব্রিজ হোক। ভোলার সঙ্গে বরিশালের যে একটা সংযোগ, যে একটা দুর্ভোগের মধ্যে ভোলাবাসী আছি আমরা, আমরা সবাই চাই যে এই জায়গা থেকে লাহারাট ভেদুরিয়া ফেরিঘাট পর্যন্ত একটা ব্রিজ হয়, তাহলে আমাদের অনেক দুর্ভোগ কমবে। আমরা এই প্রত্যাশাই করি। তো বাইরের বাড়ি মেহেন্দিগঞ্জ মনে হয়। মেহেন্দিগঞ্জ। এর আগে কথা হয়েছিল ভাই ব্রিজ হইলে কিরকম হইব? ব্রিজ হইলে তো আমাদের সবারই ভালো হইব না? সবচেয়ে দুঃখজনক একটাই, যে সময় ভোলার থেকে নাম কাটিয়ে দেয় যে ইমার্জেন্সি বরিশাল নেওয়া লাগবো, তখনই হয়তো বা দেখা যাইতেছে যে টাইমলি লস থাকে না, বা স্প্রিং বোর্ড যদিও গাড়ে থাকে তাহলে 1 টাকার ভাড়া 13 টাকা নেয়। তারপরে গেল হয়তো এরকমও হয়েছে সেদিন রাইতের 11টা বাজে ভোলা হাসপাতাল থেকে আমারই নাতির নাম কাটিয়ে দিছে, এখানে কিছু ভাই নাই, সকাল 6টা বাজে নিয়ে আইছি, এবার আনছি, এই সবাই উড়াইমু এই অবস্থায় মারা গেছে স্প্রিং বোর্ডের ভিতরে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে একটাই, যাতে এই যে রুগীদের নিয়ে সবচেয়ে মূলত ঝামেলাটা, সাধারণ মানুষের ভোগান্তি সেটা তো আসতেই, এটা তো আর বলা লাগে না। আমরা অতি সত্বর সরকারের যারাই আসুক বা যারাই দায়িত্বে আছে তাদের কাছে আকুল আবেদন জানাই যে একটা ব্রিজ হোক, একটা ব্রিজ হোক। ব্রিজ হইলে দেখা যাচ্ছে যে এই মুমূর্ষু রোগীগুলা দেখা যাচ্ছে যে সময় স্বল্পতার কারণে অনেক রোগীকেই বাঁচানো সম্ভব হয় না। এজন্য সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে অল্প সময়ের মধ্যে আমাদের এই ভোলা বরিশাল ব্রিজটা কাজ আপনারা ধরেন বা যেভাবে প্রসেসিং হয় ওইভাবে আমাদের সর্বসাধারণ দিকে তাকিয়া ব্রিজটা তৈরি করে দেন। সকালে তারা বরিশালে বাড়িতে ভোলাতে আসতে হয়, আবার দেখা যাচ্ছে যে কেউ 15 মিনিট কাজের জন্য বরিশাল যাইতে হয়। দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে এই জায়গাতে একটা ব্রিজ দরকার। আবার অনেকেই আছে যে তারা ভোলাতে চাকরি করে, আবার ভোলার অনেকেই আছে বরিশাল চাকরি করে, তাদের জন্য অনেক ভোগান্তির সৃষ্টি হয় এই লঞ্চে। যদিও লঞ্চ অ্যাভেলেবেল, তারপর স্পিড বোটে দেখা যাচ্ছে যে 350 টাকা ভাড়া, এটা অনেক বেশি।
অনেক ভোগান্তিতে আছি। এজন্য অতি সত্ত্বর যারা সরকারের দায়িত্বে আছেন, ভোলা বরিশালের যে ব্রিজ, এটা কাজ করেন, কাজ ধরেন। আমরা খুবই আনন্দের সাথে বা দুর্ভোগহীন ভাবে চলাচল করতে পারি। একটা লঞ্চ যাইতেছে। এবার আমি যে ব্যবসা করি, মনে করেন অন্তপক্ষে আমার লাগে 200 থেকে 300 শ্রমিক আছে। দেখা যাইতেছে আমি কখনো বরিশাল কখনো ভোলা, মাসের ভিতরে আমার বিল বার আপলোড করা লাগে। তাহলে একটা মোটরসাইকেল নিয়ে যদি মাসের ভিতরে বিল বার আপলোড করি, তাহলে দেখা যাইতেছে আমার 20 থেকে 25,000 টাকা মানে আমার এই যাতায়াত খরচা। তারপর আমার ভোগান্তি আছে, টাইমলি কোথাও যাওয়া যায় না। শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা কমিটমেন্ট ঠিক রাখতে হয়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক কিছু স্যাক্রিফাইস করে চলতে হয়। কখনো কারোর সাথে দেখা হয়, কখনো হয় না। যেমন একটা টাইম দিতে আমার 10টার ভিতরে যাই দিব, দেখা যায় আমার নদী পথে আমার ওই জায়গায় যায় অবস্থা 1টা বাজে। হয়তো নদীর সমস্যা, নয়তো গাড়ি বাস ঠিক মতন টাইমলি ছাড়ে না, হয়তো স্পিডিং বোর্ড পাই না, যে কোনো একটা ঝামেলা হয়। এক্ষেত্রে কারণ আমাদের জন্য একটা কার্যক্রমটা শুরু করে। আরেকটা বিষয় হচ্ছে, মনে করেন আপনি যদি রোগীর কথা বলেন, তাহলে সেদিনকার আমি হাসপাতাল গেছি। হাসপাতাল যাওয়ার পরে মনে করেন 6টা বাচ্চা ছিল, আমার বাচ্চা সব 6টা বাচ্চা ছিল। 6টা বাচ্চা ডাক্তার আসছে, ডাক্তার আইসা দেখার পরে বলতেছে ইমার্জেন্সি বরিশাল নেওয়া লাগবে। মানে মোটামুটি যদি সুস্থ থাকে, যদি একটু কোনো সমস্যা থাকে, তাহলে ওখান থেকে নাম কেটে দেয় বরিশাল নিয়ে যাও দ্রুত। তো বরিশাল নেওয়ার পথে হয়তো দেখা যেতে বরিশাল নেমো, টাইমলি কিছু তো এমনি পাই না। তারপরে হয়তো স্প্রিং বোর্ডের ভিতরে মারা যায়, নয়তো লঞ্চের ভিতরে মারা যায়। টাইমলি এখানে আইসা ভর্তি করার আগেই মনে করেন রোগী মারা যায়, টাইমলি কিছু পাই না। তারপরে ভোলার যে চিকিৎসা, এগুলা মনে করেন এগুলা একবারে না বললেই না, টাইমলি ডাক্তার থাকে না। তারপরে মানে ভালো কোনো সেবা পাই না। আর ভোলার হসপিটালের যে গন্ধবাস, হ্যাঁ, এগুলাতেই মানে ভালো মানুষ অসুস্থ হয়ে যাবে। 2 দিন হাসপাতাল ছিলাম, আর 2 দিনে আমি ওখানে নিজে রুগী লিয়ে গেছি, আমি নিজে রুগিয়া ফিরে আইছি। পরে তো বাচ্চা মারাই গেল, হাসপাতালের সামনে বাচ্চা মারা গেছে। আমরা এখন আমরা বাজারে রাখি, ওখানে গন্ধটাই সহ্য হয় না। ভোলার যে পরিস্থিতি, হাসপাতালের যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, তা করে বললে আমরা কি করবো, চলতেছে তো এরকমই, এড়িয়ে তাদের প্রত্যাশা। আর কি বলবো, দেশ চলতেছে আমার না, আর ভালো ভালো মানুষের কথা ওখানে কাজে আসে না। বেশি কিছু করে দেবেন, হয়তো অপমানের শিকার হইবেন, নয়তো মায়ের দূরে শিকার হইবেন, যে কোনো একটা শিকার বলা হাসপাতালে আমাদের বলে একটা অর্থোপেডিক্স ডাক্তার, একজন অর্থোপেডিক্স ডাক্তার চেম্বারে রুগী দেখার সময় সে অন্য চেম্বারে চলিয়া যায়। ওই দিন আমার এক ছোট ভাই নিয়ে আমি আসছি, তারই পার জোড়া শুকিয়ে গেছে। ডাক্তারের ইমার্জেন্সি ভর্তি করছি, ডাক্তারের কাছে পাঠাইছে, ডাক্তারের সাথে পরামর্শের জন্য গেছি। ওই জায়গায় সাংবাদিক আছে, পুলিশ আছে। ডাক্তার বলতেছে আমার এখানে ডিউটি করার কোনো মোড নেই, আপনারা কমপ্লেন করেন, আমার চাকরিটা চলিয়ে যায়, আমার কিছু দেয় আসে না। বলতেছে আমার এই হাসপাতাল চাকরি না করলো আমার কিছু দেয় আসে না। ডাক্তারে নিজে বলছে, ডাক্তারের চেম্বার দিয়া সে চলিয়ে গেছে। হাজারো সাংবাদিক ছিল ওই জায়গায়, তাদের সাথে বলতে ভোলা হাসপাতালের ডাক্তার, ডাক্তার ভাঙ্গাচুরার ডাক্তার। বরিশাল ওইদিকে, আর ওলা তো পিছনে রেখেছি, ঘাট করবে।
ওরে রে, অনেক লোক, অনেক লোক, অনেক লোক তো লোক। এখন তো কম, ওই জায়গাতে মোটরসাইকেল উঠাইতে যায়, মনে করেন বহুত মোটরসাইকেল চুরি হয়ে গেছে এই জায়গায়, পানি আপ ডাউন করে ভাই, কষ্টের কোনো শেষ নাই এক কথায় বলতে গেলে। আর কি ব্রিজ হইলে ব্রিজ হইলে আমাদের অত্যন্ত খুবই একটা ভালো হয় সাধারণ মানুষের জন্য, এমনকি রুগীর জন্য, সাধারণ মানুষের জন্য যারা ব্যবসা বাণিজ্য করে তাদের জন্য। ইভেন্ট ভোলা পর্যন্ত যদি একটা ব্রিজ হয় সড়ক পথে খুবই ভালো হয়। নাম কি? সার্চ করেন। তো এখন নামতেছি মূলত, এই ভাই 80 টাকা দেন, মূলত ভোলা আর কি লাহারা নামতেছি এখন, যেটা 80 টাকা ভাড়া। নামার পর এখন যাবো বরিশাল। লাহারা ঠিক এরকম। মূলত লাহারাট এই জায়গায় নামার পরে মোটরসাইকেলে যাবো। মূলত ভাই সিঙ্গেল ক টাকা? মূলত মোটরসাইকেলে 200 টাকা, যেটা কাগজ নেবে। ঘাট লাহারাট দিয়া দেখা যাচ্ছে বাসে যাওয়া যায়, মোটরসাইকেলে জন প্রতি উঠলাম। লাহারাট দিয়া যাইতেছি সামনে। আমি লাহারাট 2 বরিশাল রোডে। লাহারাট থেকে বরিশাল যাওয়ার পথেই আমার চোখে পড়ল বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজ। লাহারাট নামার উদ্দেশ্য হচ্ছে লাহারাট থেকে বরিশাল স্বল্প সময়ে যাওয়া যায়, অর্থাৎ 20 মিনিট সময় লাগে মোটরসাইকেলে বরিশাল যেতে। আর যদি আমি লঞ্চে যেতাম তাহলে সময় লাগতো 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা সময় লাগতো লাহারাট থেকে বরিশাল যেতে লঞ্চে। এই মোটরসাইকেলগুলোতে জনপ্রতি 100 টাকা করে ভাড়া, লাহারাট থেকে বরিশালের কাউয়াচর পর্যন্ত। আর আমি যেতে আছি মোটরসাইকেলে একাই 200 টাকা ভাড়া দিয়ে। আমরা আছি এখন সাহেবেরার বাজারে। সাহেবেরাট বাজারে সারাদিন যানজট লেগেই থাকে। লঞ্চ থেকে লাহারাট নামার পর মোটরসাইকেল যোগে বরিশাল লাহারাট রোডে সাহেবেরহাট পিছনে ফেলে দুরন্ত গতিতে এগিয়ে চলল আমাকে বহন করা মোটরসাইকেল। যখন ভোলার মানুষ রোগী নিয়ে বরিশাল আসতে হয় তখন দুর্ভোগ চরম আকার ধারণ করে।
দেখতে দেখতেই চলে আসলাম চরমনাই এলাকায়, অর্থাৎ চরমনাই এলাকায় যাওয়ার ব্রিজ আমার হাতের ডান পাশে রেখেই চলে যাব বরিশাল। মূলত দ্বীপ জেলা ভোলার বা দক্ষিণবঙ্গের মানুষ এইভাবেই চলাচল করে। তিনটি উপায়ে ভোলা থেকে বরিশাল আসা যায়। এক, দ্রুতগতির জলযান স্পিড বোর্ডে জনপ্রতি 350 টাকা ভাড়া দিয়ে এক স্পিড বোর্ডেই ভোলা থেকে বরিশাল আসতে পারবেন। দ্বিতীয়ত, লঞ্চ যোগে ভোলা থেকে বরিশাল আসা যায়। জনপ্রতি 150 টাকা দ্বিতীয় তলায় ভাড়া, আর নিচ তলায় 120 টাকা ভাড়া দিয়ে বরিশাল আসতে পারবেন। তৃতীয়ত, আমি যেইভাবে যেতে আছি, লাহাট নামার পর হয়তো আপনি লোকাল বাসে 35 টাকা ভাড়া দিয়ে বা মোটরসাইকেলে 100 টাকা ভাড়া দিয়ে এই সড়ক ধরেই আসতে পারবেন বিভাগীয় শহর বরিশালে। মোটরসাইকেল থেকে নামার পর এখন কীর্তনখোলা নদীর পার। এই বাসগুলা মূলত অনেক কালে যাবে, তারপরে লাহারাট যায়, 2-3টা পথে এই বাসগুলা যায়। মূলত কালুয়ার খেয়াঘাটের পাশে এরকম দোকানপাট দেখা যায়, হাতের রস বিক্রি করে, আর কত, তারপর কাঁচা মাল, তারপরে বোম্বাই মরিচ, পুঁই শাক থাকে, এগুলো দেখা যায়। এখন মূলত কাউগার চরের যে কাউগার চর টু বরিশাল এই খেয়াঘাটে, এটা খেয়াঘাট উঠবো। এই জায়গায় মূলত দৈনিক লক্ষ লক্ষ লোক যাতায়াত করে এই খেয়াগুলা দিয়ে। এই যে উঠলাম 5 টাকা খেয়া বালা, খেয়ার পরিবেশ গুলো ওই একটা যাইতেছে। বিভাগীয় শহর বরিশাল অন্যতম একটি ইউনিয়নের নাম চরকাউয়া বা কাউয়াচর। এখানে রয়েছে একটি প্রাচীন খেয়াঘাট। ভোলাভাষী ছাড়াও এই খেয়াঘাট নিয়মিত ব্যবহার করেন জেলার প্রায় 80,000 মানুষ। কাউয়াচরের ওপারে বরিশাল সদর, মাঝখানে কীর্তনখোলা নদী। এই নদী পারাপারে বন্দর থানাধীন বরিশালের প্রায় 50টি ইউনিয়ন বা প্রায় 250টি গ্রামের আরো লাখো মানুষের একমাত্র ভরসা খেয়া নৌকা। খেয়া নৌকা হিসেবে এখানে ইঞ্জিন চালিত ট্রলারগুলোই বেশি ব্যবহার হয়। মাথা পিছু 5 টাকা ভাড়া নেন মাঝিরা। আগে এখানে ঘাটের ইজারা নিতেন নেতারা, তাই হয়রানি হতেন সাধারণ মানুষ। প্রয়াত আওয়ামী লীগ নেতা শওকত হোসেন হিরণ এই ডাক বা ইজারা ব্যবস্থা তুলে দিলে সাধারণ যাত্রীরা হাঁপ ছেড়ে বাঁচেন। এখন খেয়া থেকে নামবো। আগে কাউয়াচরে খেয়াতে নামার পর হাঁটতেছি, যেটা বাংলাদেশের যে কোনো ইলেকট্রনিক্সের দোকান থেকে কিনে নেবেন।
ন্যাশনাল কোম্পানি লাচিন ভবন আলেকান্দার 50 টাকা ভাড়া ছিল। লাচিন ভবন দেবেন আলেকান্দার 12 পিস কত টাকা? হ্যাঁ এক ভাই বললো 50 টাকা, উনি চাইতেছে 60 টাকা, যে দরাদরি করে একটু যাই। কয় টাকা দেওয়া লাগবে? না ওই ভাই চাইছে 50 টাকা। বিশাল আসলাম, আসার পর এখন লাচিন ভবন যেতেছি, যেটা 12 পিস লাচিন ভবনে আলেকান্দা রোডে, ওই জায়গায় যেতেছি। আর এটা কাউয়াচরের রাস্তার পাশে যে দোকানপাটগুলো ওগুলা। আমি বলছি না কিছুতেই তোর কথায় তুই এত সহজে শুধরে যাবি না জানি, আমাকে অভিমানী। তোর ফোন না এলে ঘুম নামে না দু চোখে, তাই তখন থেকে বলেই চলেছি তোকে ঢাক কম। এখন যেতেছি 12 পিস কাউয়াচরের ঘাটে নামার পরে। এই বরিশালের বিখ্যাত ব্যক্তিদের মধ্যে আছেন রাজনীতিবিদ শেরে বাংলা একে ফজলুল হক, যিনি ব্রিটিশ বিরোধী রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এবং আমরা তাকে বাংলার বাঘ নামে চিনি। এই বরিশালের আরেক কৃতি সন্তান অশ্বিনী কুমার দত্ত, যিনি একজন শিক্ষা অনুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ ছিলেন। ফোন করে কথা বলে নে না প্লিজ, কেউ কি এমন করে? এত ভালোবাসি তবু তোর মনে জাগে না সোহাগ। ওহো এত বোকা ছেলে তুই, আমাকে খুঁজলি না অভিমানে, প্রেম থাকে এটুকু বুঝলি না, ভালোবাসি যাকে তার উপরেই করা যায় রাগ। ঠিক আছে রাগ কমলে ফোন করিস, তোকে গান গেয়ে গেয়ে ঘুম পাড়াবো, কাল সন্ধে দেখা করিস তোর প্রিয় ফুল হাতে নিয়ে। কবি জীবন আনন্দ দাশ এর বাড়িও এই বরিশালে, যিনি রূপসী বাংলার কবি হিসেবে পরিচিত। ফোন করিস রাগ কমে গেলে ঠিক তোকে জানাবো, তুই এত সহজেই শুধরে যাবি না জানি, তাই আরেক কবি বেগম সুফিয়া কামালেরও বাড়ি এই বরিশালে। তোর ফোন না এলে ঘুম নামে না দু চোখে, তাই তখন থেকে বলেই চলেছি তোকে রাগ কমলে। মুক্তিযোদ্ধা ও বিপ্লবীদের মধ্যে অন্যতম মহিউদ্দিন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ, যিনি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা ছিলেন। রাগ কমলে ফোন করিস, কমবে না কমবে না রাগ, কমবে না কমবে না রাগ, করবো না করবো না ফোন। রাগ কমলে ফোন করিস। বরিশালের আরেক কৃতি সন্তান তারেক নশ্বর সেনগুপ্ত, যিনি ব্রিটিশ বিরোধী বিপ্লবী ও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম কর্মী ছিলেন। আরো অনেক রথী মহারথী এই বরিশালের সন্তান, নাম বলে শেষ করতে পারবো না আমি। আর যদিও নাম বলি তাহলে অনেক সময়ের দরকার। আমি বরিশালের মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে অনেক অনেক গর্ববোধ করি, কারণ আমার বাড়িও বরিশাল। পরিবহন পার্সেল ও কুরিয়ার সার্ভিস দক্ষিণ আলেকান্দা সড়কে অবস্থিত।
রিক্সার যানজট। তো প্রথম রোড আমাদের মধ্যে এখন আমরা ব্যাটারি কিনবো আর ব্যাটারি কিনতে হচ্ছে কিন্তু আমরা যেটা আপনাকে সিদ্ধার্থের পাশে আমাদের দক্ষিণ পাশে একটা দক্ষিণে যে সাথে সাথে দোকানগুলো আছে তো ভাবতেছি মোটরসাইকেল ব্যাটারি কিনবো এই জন্য ভাবতেছি